সুখে থাকো মা, সুখে থাকো। বাবা আপনি কখন এসেছেন? এই মাত্র। তোমার মুখে হাসি দেখে মনটা আমার খুশিতে ভরে উঠেছে, আনন্দ লাগছে। হাসি যদি তোমার বাবা দেখতেন তাহলে কি যে খুশি হতেন। কে? আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে খুব খুশিতে মেতে আছিস? আরে বন্ধু, তুই অনেকদিন বাদ দি, এইমাত্র তোর কথাই হচ্ছিল। কেমন আছো বাবা? ভালো। তুই কেমন আছিস মা? খুব সুখে আছি বাবা, খুব সুখে। জানিস, আমার লক্ষ্মী বৌমা আসার পর থেকে প্রতিদিন সকালবেলা ওর কোরআন তেলাওয়াত শুনে আমার ঘুম ভাঙে। সত্যি এমন মেয়ে আর হয় না। বৌমা, ও আজ এখানেই খাবে। আয়। বস। আমি বসতে আসিনি, আমি জানতে এসেছি আমরা দুজনকে এভাবেই থাকবো। দোয়া করিস যেন এভাবেই থাকতে পারে আমাদের দুজনের বন্ধুত্ব। আরে বন্ধুত্বের বেড়া ডিঙিয়ে এখন আমরা আত্মীয়ের বাঁধনে জড়িয়েছি। সেই বাঁধন আমি আরো মজবুত করার কথা বলছি, আর তুই এখনো আছিস ওই বন্ধুত্ব নিয়ে। তুই কি বলতে চাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বন্ধু, বিয়ে হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল, এখনো আমরা দাদা নানা হওয়ার কোনো আভাসই পাচ্ছি না। ও এই কথা, আল্লাহ আল্লাহ কর, খুব শীঘ্রই একটা সুসংবাদ পাবি। সাগরকে দেখলাম না, ও কোথায়? কোথায় আর, বন্ধুদের নিয়ে আড্ডা মারছে। ভাবছি এবার সাগরকে অফিসের কাজে বসিয়ে দেবো। কি বলছিস তুই? তুই আর মদ খাবি না? না দোস্ত, আমি আর মদ খাবো না। মদ খেলে মানুষের চেতনা থাকে না। সেদিন রাতে বাড়ি ফিরে কি করে আমি বিছানায় গেলাম, কি করে আমার কাপড় পাল্টে গেল, আমি কিছুই মনে করতে পারছি না। মদ একবার ধরলে আর ছাড়া যায় না। মদ আমি ধরেছিলাম, কিন্তু মদ আমাকে এখনো ধরতে পারেনি। তাই আমি ছেড়ে দিতে চাচ্ছি। যা মানুষের চেতনা নষ্ট করে তা না খাওয়াই ভালো। তাছাড়া বাবা বাড়ি ফিরে এসেছে, বাবা যদি জানতে পারে আমি মদ খাই তাহলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ দোস্ত, তোরা এরপর থেকে এই রিকোয়েস্ট আমাকে করবি না, প্লিজ। ভোলা, এই ভোলা, এই কমলা, ভোলা কোথায় রে? বাইরে গেছে। বাইরে গেছে? ওকে আমি বলেছিলাম আজ আমার জন্মদিন, মেহমান আসবে, বাড়িতে সাজাতে হবে, আর ও তা না করে বাইরে গেছে। কার হুকুমে বাইরে গেছে? কে ওকে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি ভাবি। তুমি পাঠিয়েছো? তুমি জানো না আজ আমার জন্মদিন, বাড়িঘর সাজাতে হবে? আগে জানতাম না ভাবি, আজ জেনেছি। জানার পরও তুমি আমার কাজে রেখে তোমার কাজে কেন ওকে বাইরে পাঠিয়েছো? এ বাড়িতে আমার কোনো নিজস্ব কাজ নেই ভাবি, এ বাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এ বাড়ির কাজটাই তোমার কাছে বড় হয়ে গেল? প্রত্যেক স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে বাড়ির বউ, সে বাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবি, তোমার অনেক বার বেড়েছে। একটু পরেই আমার মেহমান আসবে, এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না, কি করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবি, এ বাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। হোয়াট? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করবো না? বলছো কি তুমি? শুনেছো ও কি বলেছে? বলেছে এ বাড়িতে আজ আমার জন্মদিন হবে না। রুবি, তোমার এত বড় সাহস! হ্যানার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি, আর তুমি বলছো জন্মদিন হবে না? হ্যাঁ, আমি বলছি আজ এ বাড়িতে জন্মদিন হবে না। শাট আপ রুবি, হাউ ডেয়ার ইউ! আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকারের কথাই যদি ওঠে, তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে? বৌমা, অধিকারের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বড় বৌমার জন্মদিন আজ, মেহমান আসবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? বুঝেছো বাবা, হিংসা। হেনার জন্মদিন পালন করছি, এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে। হিংসা নয়, লজ্জা। ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে ভাইজান ওনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেছেন,
কিন্তু ওনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি ওনার মা। আর আছে মায়ের মৃত্যুবার্ষিকী। ভাইজান, আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন, কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি। যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন, সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না। আসেন হুজুর, আসেন। এই আপনারা আসেন। ছোট ভাবি, হুজুর গলে আইছি। ভোলা ভাই, হুজুরদের নামাজ ঘরে নিয়ে যাও। আজ সমস্ত দিন কোরআন তেলাওয়াত হবে, আর সন্ধ্যার পর মিলাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসেন হুজুর, আপনারা আমার সাথে আসেন, আসেন। বাবা, আপনার অনুমতি না নিয়ে আমি বাবুর্চি দিয়ে 2000 এতিমের জন্য বিরিয়ানি রান্না করে এতিমখানায় পাঠিয়ে দিয়েছি। ফুলের চেয়েও নিষ্পাপ আমার ফুলের মতো ছোট বউ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, দীর্ঘজীবী করুন। বড় বউ, তোমার এই অনুষ্ঠান আজ এ বাড়িতে হবে না, প্রয়োজনে হোটেল ভাড়া করে নাও। কি ব্যাপার, জন্মদিনের গান বাজনার পরিবর্তে কোরআন তেলাওয়াত, ব্যাপারটা কি? এই শোনো। জি, আইতাছি। আজ হেনাবাবের জন্মদিন না? জি, কিন্তু পালন হইতেছে মৃত্যুদিন। মৃত্যুদিন? এসব কি বলছো? আমি ঠিকই কইতাছি। আজ হেনা ভাবির শাশুড়ির মৃত্যুদিন, তাই এই বাড়িতে দোয়া দূর হইতাছে। আমি জানতাম আপনারা এই পোশাকে আইবেন, এর জন্য আমি আগের থেকেই সব ব্যবস্থা করে রাখছি। ধরেন, ধরেন ধরেন ধরেন, আপনি একটা। আর শোনেন, টুপি পয়রা দোয়া দূর শুনলে সোয়াব বেশি হয়। যান যান। খাইছে খাইছে, হ্যাঁ সর্বনাশ। খালা মারে এই লেবাস আপনারা কোথেকে আইছেন? এই অবস্থা তো ভিতরে যাইতে দন দেবো না। কি করি কি করি, আপনাকে টুপিও পরান দেবো না। আচ্ছা, আছে আছে, ব্যবস্থা আছে। আপনি এটা মাথায় দেন, মাথায় দেন। আর আর এইটা এইটা আপনারে পরাই দিলাম। এইবার শোনেন, লাইন ধরে সোজা চলে যান। গামছা পরানোর পর দুইজনকে কেমন জানি শূন্য শূন্য মনে হইতেছে, তাই না? আরে যাইবার সময় গামছা দুটো দিয়ে যাবেন, বুঝেন না কে? হ্যাঁ না, বাবির বান্ধবী তো, কিচ্ছু বলা যায় না, ডেঞ্জারাস। কি রে ভোলা, ছোট বৌমা কোথায়? বাবা, সব রেডি করে আমি মুক্ততে গিয়েছিলাম। আসুন বসুন, বসুন বাবা। আসলে তুমি আসার পর থেকে সবকিছুর মধ্যে এমন করে নিজেকে জড়িয়ে নিয়েছো যে তোমাকে এক মুহূর্তে না দেখলে মনটা কেমন কেমন করে ওঠে। বোমা, কি হয়েছে বোমা? বোমা, আপনি বসুন বাবা। আচ্ছা বোমা, আঙ্কেল, আপনি দাদা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ, আমি দাদা হতে চলেছি, আমি দাদা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে মিষ্টি খাওয়ান। হ্যাঁ হ্যাঁ খাবো। ভোলা, 10 মণ মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ, আমার বন্ধুকে খবর দে যে সে নানা হতে চলেছে। এসো ডাক্তার। বোকার মতো দাঁত বের করছো। ওই সন্তান আসা মানে বুঝেছো তোমার ভাগ এ বাড়ি থেকে কমে যাওয়া। কেন? নাতি আসার খবরই কিরকম খুশি হয়েছে,
আর নাতি এলে খুশিতে তিনি সবই করতে পারেন। আজ পর্যন্ত তুমি তো আব্বাজানকে একটা নাতি দিতে পারলে না। উফ, এটা আমার কি দোষ? তুমি তো সন্তান নিলে না, বললে তোমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। সে তো যাবেই, দুদিনে ওই বউকে সবাই বুড়ি বলবে, আর আমি ছুরি হয়ে থেকে যাব। ছুরি মানে? তুমি কাটাকাটি করবে নাকি? ও শিট, সে ছুরি নয়, এই ছুরি মানে ইয়াং। সে কথা থাক, এখন শোনো, আব্বাজান এখন খুশিতে আত্মহারা, এই সুযোগ। আব্বাজানকে দলিলটা দাও, না দেখি সই করে দেবে। দলিল? কোন দলিল? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। নাও, এই দলিলটা সই করে নিয়ে এসো। পড়ে দেখি। আরে, দলিলটা দেখছি মিস্টার রাহুলের নামে লেখা। আরে, এখন ওর নামে নিয়েছি, নইলে বাবা তোমাকে সন্দেহ করবে। ও, তারপর ওর কাছ থেকে আমি আর তুমি আবার দলিল করে নিয়ে নেব। তখন সব সম্পত্তি তোমার আর আমার নামে হয়ে যাবে। তোমার দেখি দারুণ বুদ্ধি। লক্ষ্মী সোনা গুডু গুডু। বন্ধু, যে খবর শুনলাম তাকে সত্যি? সত্যি, একেবারে সত্যি। ডাক্তার নিজের মুখে বলেছে তোর মনের আশা পূর্ণ হয়েছে। আমি দাদা আর তুই নানা হচ্ছিস। শুকুর আলহামদুলিল্লাহ। শোন, মেয়ে হলে নাম রাখবো মেঘলা, আর ছেলে হলে রাখবো আকাশ। আকাশ। ঠিক আছে, কোথায় কোথায় আমার মামুনি? আয় কোথায়? দেখবি আয়। হ্যাঁ, বাবা, ইন্স্যুরেন্স কোম্পানির এই দলিলটা সই করে দাও। আরে মুখ গুমরা করে আছিস কেন? ঘরে নতুন অতিথি আসছে, এটা হেসে হেসে বল। আনন্দ আনন্দ কর, আনন্দ আনন্দ। কি বলিস বন্ধু? আয় আয়, আমার লক্ষ্মী বৌমাকে দেখবি। চল। এই নাও, আব্বাজান সই করে দিয়েছে। থ্যাংক ইউ মাই ডার্লিং, থ্যাংক ইউ। এবার সব সম্পত্তির মালিক হব আমি। তুমি না, আমি আর তুমি। ও হ্যাঁ, রাইট, তুমি আর আমি। আমি যাই, তুমি তাড়াতাড়ি সব দখল নেবার ব্যবস্থা করো। করব, হুম, আগে রেজিস্ট্রেশন করে নেই, তারপর সব হবে। হুম। তুমি অত চিন্তা করো না ডার্লিং। ওকে, বাই। সব সম্পত্তির মালিক তুমি আর আমি না, হেনা। আমি, শুধু আমি, আমি রাহুল মির্জা। শুধু একটু সময়ের অপেক্ষা। সন্তান আসছে শুনলে নিশ্চয়ই ওর রাগ অভিমান সব দূর হয়ে যাবে। আমাকে ভালোবেসে বুকের গভীরে নিয়ে আদর সোহাগে ভরে দেবে।
আমাকে জানিও। ঠিক আছে। সাগর। জি বাবা। কোথায় ছিলি সারাদিন? এই তো বন্ধুদের সাথে ছিলাম। আর বন্ধুদের সাথে থাকতে হবে না, এবার তোমার খেলার সাথী আসছে। খেলার সাথী আসছে? আরে বোকা, কিছু বোঝে না। আরে তুই বাবা হতে যাচ্ছিস। বাবা। বাবা? কংগ্রেচুলেশন মাই সান। খবরটা শোনার পর থেকে বুকটা আমার খুশিতে ভরে উঠেছে। এসব কি বলছো তুমি? আরে আমি বলছি না, ডাক্তার পরীক্ষা করে বলে গেছে বৌমা সন্তানের মা হতে চলেছে। কি? মা হতে চলেছে? হ্যাঁ, যা ঘরে যা। আর শোন, হ্যাঁ? এখন থেকে বৌমার ভালো মন্দের দিকে খেয়াল রাখবি, সবসময় যেন হাসি খুশি থাকে, কোনো টেনশন দিবি না। যা ঘরে যা, যা। তুমি শুনেছ? হ্যাঁ শুনেছি। তাহলে তুমি খুশি হওনি? তোর পেটের এই অবৈধ সন্তান কার বল? কার এই পাপের ফসল তুই আমার ঘরে চাপাতে চাইছিস? বল, বল কি এই সন্তানের পিতা? বল! আমার পেটের সন্তান অবৈধ নয়, তুমি তার পিতা। Shut up, you liar! মিথ্যেবাদী, কলঙ্কিনী। শোন, সবাইকে তোর পাপের কথা বলার আগে তুই এ বাড়ি ছেড়ে চলে যা, তাহলে কারো কাছে তো লজ্জা পেতে হবে না। সবাই জানবে তুই পালিয়ে গেছিস। সেতে বাবা দুঃখ পেলেও নিজেকে সামনে নিতে পারবে। যা, চলে যা। গেট আউট, গেট দ্য হেল আউট অফ মাই লাইফ। তুমি আমাকে মারো, কাছে যাই করো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। শোন দুশ্চরিত্রা, তুই যদি এ বাড়ি ছেড়ে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। ও কথা বলো না। তোমার মরা মুখ দেখার আগে, তোমার মরা মুখ দেখার আগেই যেন আমার মরণ হয়। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। নটা বাজে, আজ তো ছোট বৌমার কোরআন তেলাওয়াত শুনতে পেলাম না। ছোট বৌমা কোথায়? বোধহয় বিশ্রাম নিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এখন তোর বিশ্রাম নেওয়ার সময়। বস। ভোলা, যা ছোট বৌমার ঘরে খাবার দিয়ে আয়। জি আচ্ছা। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি। সর্বনাশ। হ্যাঁ? স্যার, 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 তাড়াতাড়ি আসেন, স্যার। বৌমা, 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 দেখি তোমার গায়ে জ্বর। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি বাবা, আমার কিছু হয়নি। ভোলা, ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বল। ডাক্তার, ভয়ের কিছু নেই, সামান্য জখম হয়েছে, পেনকিলার ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, কিন্তু এমন ভাবে ওকে মেরেছে কে? মেরেছে? হ্যাঁ, মাথায় আঘাত, ঠোঁট ফোলা, হয় মেরেছে নয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে।
না না, অ্যাক্সিডেন্ট হবে কেন? তাহলে কেউ ওকে মেরেছে। কে বৌমাকে মারবে? বৌমা, বাবা, বৌমা আমাকে সত্যি করে বলো তোমার কি হয়েছিল। বলো বৌমা, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না। তাহলে বলো তোমার এই অবস্থা কে করেছে? বলো বৌমা, বলো। চুপ করে থেকো না বৌমা, বলো। বাবা, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, তাই আমার অনুরোধ, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। ভোলা, জি। তুই এখানে থাক। আচ্ছা। আমি যা কিছু জিজ্ঞেস করার সাগরকে জিজ্ঞেস করবো। কি বললে ভাবি? রুবিকে বাবা হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ। এ ভাবি, রুবি কি বাবাকে কিছু বলেছে? না, রুবি আমাকে কিছু বলেনি, তাই আমি তোর মুখ থেকে শুনতে এলাম। এখন তুই বল, ছোট বৌমার গায়ে এমন নিষ্ঠুর ভাবে কে আঘাত করেছে? চুপ করে থাকিস না, বল, উত্তর দে। বৌমা, তুমি ভেতরে যাও। আমার বাড়িতে আমার বন্ধুর একমাত্র আদরের মেয়ের শরীর থেকে রক্ত ঝরছে কেন? তোর নীরবতা প্রমাণ করছে তুই অপরাধী। আমার বন্ধু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল তার শরীর থেকে রক্ত ঝরাবার জন্য। আজ আমি মেরেই ফেলবো। মনে করবো সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, সাগর নামে আমার কোনো সন্তান ছিল না। আজ আমি তোকে মেরেই ফেলবো। সরে যাও বৌমা। না বাবা, আমার স্বামীকে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে। বাবা, আমার স্বামী যদি না থাকে তাহলে তাহলে আমার এই জীবন রেখে কি হবে? মরতে হয় আমি মরবো, আমি সব আঘাত সইতে পারবো, কিন্তু স্বামীর গায়ের আঘাত আমি সইতে পারবো না বাবা, আমি সইতে পারবো না। বাবা, তুমি তো হাসপাতালে ছিলে। আমার স্বামী এখানে শাস্তি পাবে আর আমি হাসপাতালে শুয়ে থাকবো? বাবা, এ হতে পারে না। ও আমার কাছে কোনো অপরাধ করেনি, আমার কাছে ওর কোনো অপরাধ নেই বাবা। কিন্তু আমি তোমার বাবার কাছে কি জবাব দেব? না না, এই মুখ আমি কোনো দিনই তাকে দেখাতে পারবো না। আমাদের সংসারের কথা বাবা জানবে কেন? সংসারে থাকতে হলে এমন ঘটনার সম্মুখীন সবাইকেই সইতে হয় বাবা, তাই বলে ঘরের কথা বাইরে যাবে কেন? বাবা, বাবা, আপনার কাছে আমার অনুরোধ, আমার জন্য আমার স্বামীকে কোনোদিন ছোট করবেন না, কোনোদিন না। ওঠো বৌমা, ওঠো। শোন সাগর, শোন, সে বউকে মেরে তুই রক্তাক্ত করে দিয়েছিলি, সে বই তোর মান সম্মান বাঁচাতে চাইছে। তাকে ছোট বাড়ির মেয়ে ভেবেছিস, সে তোর বাড়ির সম্মান ছোট করতে চায় না বলে সব লুকিয়ে রাখার মিনতি করছে। এরকম বউ যদি সব সংসারে থাকতো তাহলে সব সংসারই হতো সুখের সংসার। বাংলার প্রতিটি সংসারের সুখ একটি ফুলের মতো বউ। কেঁদো না বৌমা, কেঁদো না। তোমার শিক্ষার কাছে আমার সব শিক্ষাই আজ ছোট হয়ে গেল মা। সত্যি তুমি ফুলের মতো বউ। বাবা ওকে এত বিশ্বাস করে বলেই ওর আসল কথাটা বলতে পারো। শোন দুশ্চরিত্রা, যদি তুই এই বাড়ি থেকে চলে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। না না, তোমার মরা মুখ দেখার আগে যেন আমার মরণ হয়, আমার মরণ হয়।
বাবা, আলাম নেবেন। বড় স্বাদ ছিল এই সংসারটাকে নিজের হাতে সাজাবো। মা যেমন তার শিশুকে বুকে ধরে, তেমনি আমিও এই সংসারটাকে ধরে রাখবো। কিন্তু পারলাম না। ফুল হয়ে ফোটার আগেই বৃন্ত থেকে ঝরে পড়লাম। কারণ শুধু এটুকুই জেনে রাখুন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর পরিচয় নিয়ে থাকার জন্যই আমি চলে গেলাম। আপনি দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্বামীর পরিচয় নিয়েই মরতে পারি। ইতি হতভাগিনী রুবি। সাগর, সাগর, সাগর! জি বাবা। আমি জানতে চাই এই চিঠিটা লিখে বৌমার বাড়ি ছেড়ে কেন চলে গেছে? কেন? কিসের জন্য আমার ফুলের মতো বউ এ বাড়িতে থাকতে পারলো না? বল, জবাব দে। বাবা, আমি বলতে চাইনি, তবু তুমি যখন বারবার শুনতে চাইছো তখন শোনো। তোমার ওই ফুলের মতো বউয়ের পেটে সন্তান আমার নয়। ওই সন্তান তোর না? হ্যাঁ বাবা, ওই সন্তান আমার নয়। শুনলে তুমি দুঃখ পাবে, সেজন্য এই কথা আমি তোমাদের কাউকে বলিনি। ওই সন্তান অবৈধ বাবা। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা। বিয়ের পর থেকে তোমার ওই ফুলের মতো বউকে আমি কোনোদিন স্পর্শও করিনি। আর আমি যাকে স্পর্শ করিনি সে আমার সন্তানের মা হতে পারে না। ও একটা দুশ্চরিত্রা বাবা। আমার ছোট বৌমার দুশ্চরিত্রা? আর ওই দুশ্চরিত্রাকে বাড়ি থেকে চলে যেতে বলে তুমি এ বাড়ির মান সম্মান বাঁচিয়েছো সাগর। আশ্চর্য, মানুষ এমন মুখোশধারী হতে পারে আমার জানা ছিল না। সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। অসৎ লোকেরা এরকম অনেক ভণ্ডামি জানে। কলঙ্কিনী কোথাকার। না, ছোট ভাবিকে কলঙ্কিনী করবেন না আপনি। ছোট ভাবি দুশ্চরিত্রা না, ছোট ভাবির পেটের সন্তান অবৈধ না। ওই সন্তান আপনার ছোট ভোলা, মিথ্যা কথা বললে তো জিভ আমি টেনে ছিঁড়ে করেন, দেবো। আপনার যা খুশি করেন, তবু আজ এই সত্য কথা আমাকে বলতেই হবে। ওই সন্তান আপনার না, ওকে আমি কোনোদিন স্পর্শ করিনি। স্পর্শ আপনি করছেন। যেই দিন ঝড় বৃষ্টি রাত্রে মদ খেয়ে আপনি বাড়িতে ফিরছিলেন, সেদিন বাড়ির দরজা আমি খুলে দিয়েছিলাম। সাগর মদ খায়? জি স্যার, শুধু আপনার মন রক্ষা করবার লেগা সে ছোট ভাবিরে বিয়ে করছিল। কিন্তু স্ত্রীর মর্যাদা তারে একদিনও দেয় নাই। এর আগে একদিন মদ খায়া ছোট ভাবিরে মারধর করছিল। এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি বলতে চাইছিলাম, কিন্তু ছোট ভাবি আমারে কসম দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল। তাই আমি সারাক্ষণ উনার ঘরের দিকে নজর রাখতাম। সেই ঝড়ের রাইতে ছোট সাহেব মদ খায়া ঘরে আসার পর আমি মনে করছিলাম ভাবিরে মারধর করব। তাই আমি ঘরের দরজা বন্ধ করে পিছন পিছন যাই। এই কি করছো? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তোমাকে আদর করি। এসো। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি মদ পান করছেন বুঝা আপনার মনে ছিল না। কিন্তু আল্লাহর কসম খায়া সত্যি করে কইতেছি, ওই যাইতে আপনার সাথে ভাবির দৈহিক মিলন হয়, ওই সন্তান আপনার, ওই সন্তান আপনার। ছোট সাহেব, ছোট সাহেব আপনি যান, ছোট ভাবির ফিরে নিয়ে আসেন, নইলে ভাবির কান্নায় আপনার উপর আল্লাহর গজব করবো। ভোলা, তোর কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করেছি। আমি যাবো, আমি ছোট বৌমাকে ফিরিয়ে আনবো। তাই ভোলা। সাগর, আমার মনে হয় ভোলার বলা কথা এই সবকিছু রুবির সাজানো নাটক। তুমি যখন বলছো তুমি তাকে কোনোদিন স্পর্শ করনি, আর ভোলা বলছে ওই সন্তান তোমার, তাহলে আমার মনে হয় ওই সন্তান ভোলার। ভাবি, প্লিজ ভাবি, ভোলাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। বাজে কথা না, ভোলা যা বলছে সব মিথ্যে। তুমি কি কখনো মদ খেতে পারো? আমি সেদিন মদ খেয়ে এসেছিলাম, কথাটা সত্য। ভোলা মিথ্যে বলে। আহা, তুমি বুঝতে পারছো না। আমাকে তুমি বোঝাতে এসো না, আমার নিজেকে একটু বুঝতে দাও। আমার সালাম নিও। তোমার মরা মুখ দেখার আগে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম।
আমি তোমার আদেশ রক্ষা করে চলে গেলাম, কিন্তু মনে শুধু দুঃখ একটা। তুমি তোমার নিজের ঔরসজাত সন্তানকে অবৈধ বলে নিজের রক্তকে অস্বীকার করেছ। এই সন্তান তোমার। তুমি এক রাতে মদ পান করে এসে আমার সাথে মিলিত হয়েছিলে। সেদিন তোমার চেতনা ছিল না, তবুও ওই রাতটাই ছিল আমার জীবনের একমাত্র সুখের রাত। এই সুখটুকু সঙ্গে নিয়ে আমি চলে গেলাম। আর যাবার বেলায় তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি মদ পান করো না। ইতি রুবি। রবি, রবি, কি বলছিস বন্ধু? রবি বাড়ি ছেড়ে চলে এসেছে? না, রবি স্বইচ্ছায় আসেনি, ও আসতে বাধ্য হয়েছে। বন্ধুকে ডাক, আমি ওকে ফিরিয়ে নিতে এসেছি। কিন্তু রবি তো বাড়িতে আসেনি। রুবি বাড়ি আসেনি? তাহলে ও গেল কোথায়? রবি, বাবা, বাবা রবি কোথায়? আমি রবিকে ফিরিয়ে নিতে এসেছি। সাগর, তুই রুবিকে ফিরিয়ে নিতে এসেছিস? হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই সন্তান আমার। আঙ্কেল, আঙ্কেল রবিকে ডাকুন, আমি ওর কাছে ক্ষমা চাইব। রবি ঘরে নেই বাবা। হাসান, আমার রুবি, তুই ভাবিস নে বন্ধু, আমি ওকে খুঁজে বের করবোই। না বাবা, তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করি হোক, যেখান থেকে হোক, আমার স্ত্রীকে আমি খুঁজে বের করে আনবো। না, বৌমা ছাড়া আমি বাড়িতে ফিরে যাব না। আমি ওকে খুঁজে বের করবোই। আয়, আয়, আমিও তোর সাথে যাবো। হ্যাঁ, চল। হাসান, তুই বাড়িতে যা, গিয়ে দেখ ও ফিরে এসেছে কিনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বৌমার রাগ পড়ে গেলে ফিরেও আসতে পারে। আমি যাই, তুই ভাবিস না। ফিরে এলে আমি তোকে খবর জানাবো। আচ্ছা, আচ্ছা। ভোলা, জি। চল। রবি, হ্যাঁ রবি, বাবা কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি ভেবে অস্থির। কি হয়েছে বাবা? কাঁদছো কেন বাবা? তোকে খুঁজতে সাগর, তোর শ্বশুর, ভোলা সবাই এসেছিল। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। সাগর এসেছিল? তাহলে নিশ্চয়ই আমার শ্বশুর জোর করে নিয়ে এসেছিল। শোভন, এসব কি হচ্ছে? বলো, এসব কি হচ্ছে? ওকে, কাম অন। sweetheart, কাম অন। এই, এই, কে তুমি? কেন এখানে এসছো? বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। নো মিস্টার, নো। এই বাড়ি তোমার না, এবারে আমার। আর বের হয়ে যদি যেতেই হয় তবে তোমাকেই যেতে হবে। গেট আউট। Get out! Stop it!
চিৎকার করে বললে আমার বাড়ি তোর বাড়ি হয়ে যাবে না, শয়তানের বাড়ি আমার। পলাশ, একে ধাক্কা দিয়ে বের করে দে। ওয়েট মিস্টার হাসান, ওয়েট। এত উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হবে। আমি জানি আপনি কাগজপত্র বেশি বিশ্বাস করেন, তাই কাগজপত্র দেখানোর জন্য আমি উকিল সাহেবকে বসিয়ে রেখেছি। উকিল সাহেব, ওয়েট। উকিল সাহেব, মিস্টার হাসানকে সব কিছু বুঝিয়ে বলুন। শুনুন মিস্টার হাসান, আপনার সকল বিষয় সম্পত্তি সবকিছু আপনি মিস্টার রাহুল মির্জার কাছে বিক্রি করে তার নামে দলিল করে দিয়েছেন। আমি দলিল করে দিয়েছি? সব মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, এই দেখুন আপনার সই করা ও কোর্ট থেকে রেজিস্ট্রেশন করা অরিজিনাল দলিল। বাহ সুমন, বাহ। ছেলে হয়ে বাবার পিঠে ছুরি মারতে তোর হাত একটু কাঁপলো না? ইন্স্যুরেন্সের নামে তুই আমাকে দিয়ে এই দলিলটা সই করিয়ে নিয়েছিলি। মিস্টার হাসান, এ বাড়িতে এখন আপনার কোনো অধিকার নেই। মিস্টার রাহুল যদি চায় তাহলে আপনি এ বাড়িতে থাকতে পারেন। নো 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 নো, এসব ওল হ্যাগার দিয়ে ডাস্টবিনও পরিষ্কার করা যাবে না। ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। তোরা যদি ভেবে থাকিস ষড়যন্ত্র করে দলিল লিখে এ বাড়ি দখল করতে পারবি, তাহলে তোরা ভুল করেছিস। আমি আদালতে যাব, কেস করব, তোদের সব ষড়যন্ত্র আমি ফাঁস করে দেবো। চল ভোলা। ভোলা, তুই যদি চাস তাহলে কাজকর্মের জন্য এ বাড়িতে তুই থাকতে পারিস। থু! আপনি কামে কপালে আমি থুতু মারি। এখানে হাত দেবে না। একটা চাকরের জন্য আপনি আমার হাত ধরেছেন? ও চাকর হলেও মানুষ হিসাবে তোমার চেয়ে অনেক বড়। যার নুন খেয়েছে তার সাথে তোমার মতো বেইমানি করেনি। তুমি তুমি সমগ্র নারী জাতির কলঙ্ক। ড্রাইভার! ড্রাইভার! 48 ঘন্টা কন্টিনিউ মনিটর করবে, তারপর রিপোর্ট আমাকে জানাবে। হ্যালো, কি বললি ভোলা? বাবা হার্ট অ্যাটাক করেছে? বাবা এখন কোথায়? উনি এখন ঘুমাচ্ছেন। 48 ঘন্টা আগে জাগানো যাবে না। হার্টের মনিটর খোলার আগে তার সাথে দেখা করা সম্ভব না। ভোলা, বাবার এখন কি অবস্থা? ভালো না। আগে সুমনকে বাড়ি থেকে বের করে দিই, তারপর। সে তো আমি অনেক আগেই বের করে দিতাম, শুধু তোমার স্বামী বলে সহ্য করে আছি। আর আমিও এই বাড়িটা দখল করে নেওয়ার জন্য ওকে সহ্য করেছিলাম ডার্লিং। ছাড়ো না। আমি তোদের সব কথাই শুনে ফেলেছি। তোদের ষড়যন্ত্র সফল করার সুযোগ আর তোরা পাবি না। আমি তোদের শেষ করে দেবো। ভাইয়া, কোথায় তুমি? বেরিয়ে এসো। ভাবে আমার দেবর, ওকে ছড়াও। চলো চলো। ভাইয়া, ভাবে, ভাইয়া, ভাবে, ভাইয়া। এই গুন্ডার মতো এখানে হইচই করছিস কেন? তুই কি শুনিস? এই বাড়ি তোর বাবা বিক্রি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ শুনেছি, তোরা ষড়যন্ত্র করে আমার বাবার বিষয় সম্পত্তি সব দলিল করে দখল করেছিস। বাবার গায়ে তুই হাত তুলেছিস। বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এসেছি তোদেরকে বাবার পাশে হাসপাতালে শুইয়ে দিতে।
যাতে মৃত্যুর আগে তোরা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাস। টাইগার, কালু, হাসা, কোথায় তোরা? হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। তোরা এই সম্পত্তি দখল করার জন্য আমার ফেরেশতার মতো বাবাকে মৃত্যুর দ্বারে নিয়ে গেছিস। তাই তোদের বাঁচার কোনো অধিকার নেই, তোদের বাঁচার কোনো অধিকার নেই। ইন্সপেক্টর সাহেব, দেখুন এই গুন্ডাটি ওকে খুন করেছে। ইন্সপেক্টর স্যার, আপনি সময় মতো না এলে ও আমাকেও খুন করে ফেলতো। অ্যারেস্ট হিম। বিশেষ করে ইন্সপেক্টর সাহেব, ওরা খুন করেছে, আমি খুন করিনি। হাতে পিস্তল আর লাশ পড়ে আছে, তারপরও বলছেন আপনি খুন করেননি। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এই লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। তোদের দুজনকে আমার হাতে মরতো। তোরা আমার বাবার গায়ে হাত তুলেছিস। দুনিয়ার এমন কোনো জেলখানা নাই যে আমার আটকে রাখতে পারে। তোদেরকে আমি শেষ করে দেব। আমার বন্ধুর জন্য মনটা আমার কেমন করছে। চল সেখানে গিয়ে। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি, কি হয়েছে কমলা? ছোট সাহেবকে খুনের অভিযোগে পুলিশ ধরে নিয়ে গেছে। খুন? হ্যাঁ। সাগর খুন করেছে? না, ছোট সাহেব খুন করে নাই। খুন করছে বড় ভাবির এক বন্ধু, আর সেই খুনের অভিযোগ ছোট সাহেবের উপর চাপাই দিছে। পুলিশেরা ছোট সাহেবকে ধরে নিয়ে গেছে। আর আমার বন্ধু হাসান? হাসান কোথায়? স্যারের বড় ভাবি আর তার বন্ধু মাইরা ঘর থেকে তাড়াই দিয়া বাড়ি দখল করে নিছে। আর সেই দুঃখে স্যারে হার্ট অ্যাটাক করছে। স্যার আমরা হাসপাতালে। বাবা, তুমি হাসপাতালে গিয়ে আমার শ্বশুরকে দেখে কমলাকে নিয়ে থানায় গিয়ে ওসিকে সব খুলে বলো। আর তুই? আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। চল কমলা, চলেন। করতে যাবো সুইডেন, সুইজারল্যান্ড হয়ে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসে। আরে তুই এখানে? হ্যাঁ, এ বাড়িতে তোর আর আমার সমান অধিকার। কিন্তু এখন এই বাড়িতে শ্বশুরের নয়, এখন এই বাড়ি আমার। আর আমার বাড়িতে তোর কোনো অধিকার নেই। আজকের পর তুই যদি বেঁচে থাকিস তবেই তুই এখানে তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারবি। আমাকে মারতে এসেছিস তুই? আফসোস, আমাকে মারতে এসে আজ এখানে তোর জীবন দিতে হবে। তুই আমার কোমলতা দেখেছিস, কিন্তু আমার কঠোরতা দেখিসনি। এবার আমি তোকে দেখাবো। আমি ফুলের মতো বউ ছিলাম, তুই সেই ফুল ছিঁড়ে ফেলতে চেয়েছিলি। আর ফুল ছিঁড়তে গেলে কাঁটার ঘা খেতে হয়। কাল নাগিনী, এই সাজানো সুখের সংসারে তুই বিষাক্ত ছোবল মেরেছিস। তুই আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশে দিয়েছিস। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। আজ আমি তোর বিষাক্ত হাত ভেঙে ফেলবো। তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে তোর গায়ে লবণ ছিটিয়ে দেবো। কিন্তু এত বড় প্ল্যান সাকসেস করতে তুই একাই এসেছিস? 100 শয়তানকে মারতে আল্লাহর সৃষ্টি একটি মানুষই যথেষ্ট। শয়তানের কাছে মানুষ কেন, ইবলিশও কাবু মানে। এখন আমি সে কথাই প্রমাণ করে দেব। ডার্লিং রাহুল। বলো ডার্লিং। কোন নারী তার ভালোবাসার ভাগ কাউকে দেয় না, কিন্তু আমি তোমাকে দিচ্ছি। তুমি ওই ছোট বোর দেমাগ ইজ্জত ভেঙে গুলিয়ে দাও।
তুই আমার বউর সাথে ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে এই বাড়ি দখল করতে চেয়েছিলিস। দেখ কেমন লাগে। এবারে দলিল কোথায়? আমি জানি না, আমি জানি না। যে দলিলের জন্য তুই আমার স্বামী আর শ্বশুরকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিস, বল সে দলিল কোথায়? বল দলিল কোথায়? রাহুল, দলিলটা ওদেরকে দিয়ে দাও, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি বললে ক্ষতি নেই, সব সম্পত্তির মালিক আমি হব, আমি দলিল দেব না। তুমি কি বলছো? ঠিকই বলছি, তোর কোনো দরকার নেই, আমার লিমা আছে। তুই আমার সাথে বেইমানি করেছিস। আমাকে মাফ করে দাও বোন। বল এবারে দলিল কোথায়? বল দলিল দে, নইলে জীবন দে। বল দলিল কোথায়? বল দলিল কোথায়? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই দলিল দিয়ে তুই আমার শ্বশুরকে ঘর থেকে বের করে দিয়েছিলি। এই দলিলের জন্য আমার স্বামীকে মিথ্যে খুনের অভিযোগে পুলিশে দিয়েছিস। বল, আমার স্বামীকে খুনের আসামি করেছি কে? আমি করেছি, আমি করেছি। বল আসল খুনি কে? রাহুল ওই লোকটাকে খুন করেছে। সাগর নির্দোষ। তুই আমার দোষ দিচ্ছিস? এই ওদের নিয়ে চলো। ভাইজান, বাবাকে দেখতে যাবেন না? আমি কোন মুখে বাবার কাছে যাব? কোন মুখে? আমি যে ভীষণ অপরাধী। ভাইজান, আপনি আপনার অপরাধ যখন বুঝতে পেরেছেন, তখন সে অপরাধ আর অপরাধ নাই। চলুন বাবার কাছে ক্ষমা চেয়ে আপনার অপরাধের প্রায়শ্চিত্ত করবেন ভাইজান। বাবা, বাবা, আপনি এখন কেমন আছেন বাবা? আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, আমার হৃৎপিণ্ড থেমে যাচ্ছিল।
তুমি ফিরে এসেছো, আমার সব কিছু আবার সচল হয়ে গেছে। ও আবার এখানে এসেছে কেন? ওকে বলো চলে যেতে। আমার বিষয় সম্পত্তি কিছুই চাই না, ওকে সব নিয়ে চলে যেতে বলো। ও যেন আমার কাছে কোনোদিন না আসে। ওকে চলে যেতে বলো বাবা। ওকে চলে যেতে বলো। আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না বাবা। ভাইজানের কোনো দোষ নেই, সব দেশ ওই ভাবি আর তার বন্ধুর। ভাইজান ছিল দাবার গুটি, পরে ভাইজান বুঝতে পেরে আমার সাথে মিলে আপনার বিষয় সম্পত্তি সব ফিরিয়ে এনেছে। সাগর কোথায়? সাগরকে দেখছি না যে। তোর অপমানের কথা শুনে সাগর ওই বাড়িতে গিয়েছিল ওদের মারতে। ওরা ওকে মিথ্যে খুনের দায়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। সাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এখন ওরা ছেড়ে দেবে, আসল খুনি ধরা পড়ে গেছে। বাবা, ওসি সাহেব বলে গেছেন থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে। আপনি থানায় গিয়ে বললেই ও ছেড়ে দেবে। আপনি যান বাবা। ওসি খুব ভালো মানুষ, জামিন চাইতেই দিয়ে দিল। বাবা, বাবা রুবি কোথায়? তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো বাবা, বলো আমার রুবি কোথায়? আঙ্কেল, আঙ্কেল বলুন রুবি কোথায়? তুই রুবিকে বলেছিস ও বাড়িতে থাকলে তোর মরা মুখ দেখবে। তোমার মরা মুখ দেখতে চায় না বলেই রুবি এ বাড়িতে ফিরে আসেনি বাবা। এখন তুই পারিস তোর কসম ফিরিয়ে নিয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনতে। আমি আমার কসম ফিরে নিলাম, আমি ওকে ফিরিয়ে আনবো। এখন বলো বাবা, রুবি কোথায়? বৌমাকে বিয়ে করে তার যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে, রাগ করে বৌমা সে বাপের বাড়িতেই আছে। যা, আবার তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। আমি রুবিকে ফিরিয়ে আনতে যাচ্ছি বাবা। যাই, যাই ভাইয়া। রুবি! আমার ফুলের মতো নিষ্পাপ বউ, হেসো, আমাকে ক্ষমা করে আমার বুকে এসে আমার বুকটা শান্তিতে ভরিয়ে দাও। হেসো, হেসো।